আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম এবং আসসালাম। স্লাইডটা ওয়ালাইকুম দেখতে আসসালাম, পাচ্ছেন? জি। জি। আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সেকেন্ড ডে ডিমা 31 কোর্সের। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের ডিসকাশন পয়েন্টগুলি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশন, এটা আমরা দেখব। তারপর দেখব অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মৌলিক কিছু উপাদান, মৌলিক উপাদান, অ্যারাবিক অ্যালফাবেট এবং হারাকাত, স্বর, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ, স্বর চিহ্ন। সবশেষে আমরা কিছু অ্যারাবিক প্রিপোজিশনস এগুলি শিখব এবং ফাইনালি আমাদের যে মডিউলটা তাতে কিছু কোশ্চেন অ্যান্সার সেশন আছে, আহ, ওখানে আমরা আলাপ করব। সো করেন কয়েকদিন পড়ালেখা করে চাকরি বাকরি করুন, সরকারি চাকরির দিকে হাঁটেন। এগুলো যদি বেসরকারি মানুষের সাথে হাঁটি হাঁটি এদের সাথে আপনারা কাইন্ডলি আপনারা ডিভাইসটা মিউট রাখেন। ডিভাইসটা মিউট রাখেন, যখন কথা বলার প্রয়োজন হবে শুধু তখনই আনমিউট করে কথা বলবেন প্লিজ। ঠিক আছে? পার্সোনাল কথাবার্তাগুলো চলে আসে, প্লিজ টেক কেয়ার। আচ্ছা, প্রথমে আজকের যে টপিক, প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের শ্রেণী বিভাগ, এটা আমাদের একটু জেনে রাখা ভালো। আরবি ভাষার প্রকারভেদ, এই অ্যারাবিকেই তিন প্রকার, মানে ভাষার প্রকারভেদ তিন প্রকার, তিন ধরনের। ক্লাসিক্যাল অ্যারাবিক, একটা হচ্ছে মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক, এবং আরেকটা হচ্ছে কলোকুয়াল অ্যারাবিক। তো এই তিন শ্রেণীর ভিতরে আপনারা কি কেউ বলতে পারবেন যে আমাদের পবিত্র কোরআন এটা কোন ক্যাটাগরিতে পড়তে পারে? ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল। আর কেউ, দু একজন? ক্লাসিক্যাল। ভেরি গুড, কারেক্ট। তো ক্লাসিক্যাল অ্যারাবিকটা বেসিক্যালি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন, এবং প্রি ইসলামিক স্টেজে ওই সময় যে লিটারেচার, পোয়েট্রি, সেগুলার ভাষা। এটা অনেক রিচ, অনেক রিচ ইন টার্মস অফ এটার স্ট্রিক্ট গ্রামেটিক্যাল ব্যাপার এবং ভোকাবুলারি। এটা খুব রিচ, এটার স্ট্রিক্ট গ্রামার অ্যান্ড ভোকাবুলারির জন্য। আচ্ছা, দুই নম্বরে আছে মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক। এই শ্রেণীটা বেসিক্যালি ক্লাসিক্যাল অ্যারাবিক থেকে এটাকে মডার্নাইজ করা হয়। এটা ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিডিয়া, এডুকেশন, কিংবা হতে পারে ফর্মাল রাইটিং, এবং হচ্ছে গভর্নমেন্ট যে করেসপন্ডেন্স গুলো হয়, এগুলো সব মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক। এটা সংক্ষেপে MSA বলে। আচ্ছা, তিন নম্বর হচ্ছে কলোকুয়াল অ্যারাবিক। কলোকুয়াল অ্যারাবিকটা, এটা হচ্ছে আঞ্চলিক কথ্য ভাষা বলা যায়, অথবা উপভাষা, এরকম।
আঞ্চলিকতা, আঞ্চলিক ভেদে এটা বলা যেতে পারে ইনফর্মাল অ্যারাবিক, ইনফর্মাল ওয়ে অফ ইনফর্মাল অ্যারাবিক, প্রতিদিন স্পোকেন ডেইলি ইউজের জন্য স্থান ভেদে যে তারতম্য হয় সেটাই কলোকুয়াল অ্যারাবিক। তো এইটার উপরে আমাদের আর বেশি কিছু আমরা ডেপথে যাওয়ার প্রয়োজন নাই, বিকজ এটা একটু জানার প্রয়োজন, তাই আমরা জানলাম ক্লাসিক্যাল অ্যারাবিক, মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক আর কলোকুয়াল অ্যারাবিক। নেক্সট, বেসিক এলিমেন্টস অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আরবি ভাষার মৌলিক উপাদান বলা যেতে পারে। আরবি ভাষার মৌলিক উপাদান, আচ্ছা এইটা আমরা জানি the smallest unit in a language is letter, এটা আমরা জানি। এবং when letters come together তখন ওয়ার্ডটা ফর্ম হয়, তারপর কিছু ওয়ার্ড মিলে ফ্রেজ হয়, তারপর সেন্টেন্স হয়। তো এগুলোর উপরে আমাদের ছোট্ট আমরা কিছু কথা বলবো। এটা কিন্তু ইন কনটেক্সট অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইংলিশে একটু তারতম্য আছে, ওই ডিটেলে আমি যাচ্ছি না। লেটার, বর্ণ, এই লেটার তো অ্যালফাবেট, আজকে আমরা দেখবো অ্যালফাবেট চার্ট, আমরা দেখবো এর পরেই আছে আমাদের লেটার্স, এবং তারপর হচ্ছে ওয়ার্ড, শব্দ। এই দুইয়ের মাঝে আমি একটু পয়েন্টারটা নিই, এই লেটার্স এবং ওয়ার্ড এই দুইয়ের মাঝে আরেকটা টার্ম আছে যেটা আসলে কোনো হায়ারার্কিতে পড়ে না, মানে এই যে ক্রমবিন্যাস এর ভিতরে কোনো পড়ে না, বাট আছে, সেটাকে বলে রুট, রুট অ্যান্ড প্যাটার্ন। সেটা কি? এই লেটার, বর্ণ থেকে যে ওয়ার্ড আমরা তৈরি করি, এই লেটার গুলা থেকে যে নির্বাচিত লেটার গুলা নিয়ে আমরা ওয়ার্ড করি, যে কোনো লেটার নিয়ে কিন্তু ওয়ার্ড হয় না, কিছু সিলেক্টেড নমিনেটেড ওয়ার্ড থেকে হয়। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে এভরি ওয়ার্ড ইন অ্যারাবিক ইজ কম্পোজড অফ রুট লেটার্স। রুট লেটার্স আর কিছুই না, ওই অ্যারাবিক যে অ্যালফাবেট চারটা আছে, বর্ণমালা, তার ভিতরকার তিনটা লেটার। তিনটা কেন বললাম? মোস্ট অফ দ্য ওয়ার্ডস অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হ্যাভ থ্রি রুট লেটার্স। খুব ইন্টারেস্টিং, অ্যাবাউট মোর দ্যান 95%। যত ওয়ার্ড আছে তার মোর দ্যান 95% ওয়ার্ড হচ্ছে আর কম্পোজড অফ থ্রি রুট লেটার্স, তিনটা লেটার, রুট লেটারের সমন্বয়ে। সো এটা আমরা অনেক ডিটেলে অ্যাডভান্স লেভেলে যাবো ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে আমরা ওয়ার্ড নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ড শিখবো। এই যে সিরিয়ালটা কাইন্ডলি মনে রাখবেন, কিন্তু এটা এই মানে পিকচারটা মনের ভিতরে নিয়ে নেবেন। আমরা পড়ে থেকে কোথায় যাচ্ছি, এই যে গাড়ি চালানোর মতো নেভিগেট করা, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি, এটা কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের একটা রোড ম্যাপ ইয়ে করতে, ড্র করতে। সো মানে বুঝতে, মনে রাখতে এবং মাথায় রাখতে সুবিধা। সো ওয়ার্ডটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। নাউন, ভার্ব আছে, পার্টিকেল আছে, এগুলো হচ্ছে ওয়ার্ড। ফ্রেজ এর অনেক পরে আসবে, বা ফ্র্যাগমেন্ট। এটা হচ্ছে কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট ডু নট ফর্ম সেন্টেন্স। সেন্টেন্স না, কিন্তু
কিছু ওয়ার্ডের মিনিংফুল কম্বিনেশন। আর তারপরে হলো 4 নম্বর হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স আরবিতে নমিনাল সেন্টেন্স হয়, ভার্বাল সেন্টেন্স হয়, এই 2 প্রকার। এটার উপর আমাদের বেসিক কোর্সে তো আছেই, অ্যাডভান্স কোর্সে ডিটেল আমরা পড়বো। মূলত এগুলা নিয়েই আমাদের আসলে কোর্স। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত একটু আমি থামি, বিকজ আপনারা কিভাবে নিচ্ছেন, একটু মাঝে মাঝে একটু না থামলে। আপনাদের এই পর্যন্ত কি কোনো আহ, জানার আছে বা কোনো কোশ্চেন আছে? কারোর কোনো যদি থাকে তাহলে, না হলে আমরা মুভ করব। আচ্ছা, হয়তো নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ফ্রি রুট লেটার্স যেটা বললেন সেগুলো কি? আচ্ছা, 3 রুট লেটার্স হচ্ছে যেটা বললাম যে আরবিতে ওয়ার্ডগুলি। জার্গিস, জার্গিস, জি, আসসালামু আলাইকুম এই যে রহমতুল্লাহ। আনওয়ান্টেড সাউন্ড আসছে, হ্যাঁ, তো যিনি কোশ্চেন করতেছে ওনাকে রেখে দেখো, বাকি যারা আছে ওদেরকে আনমিউট করে দাও। আচ্ছা, আপনার কোশ্চেনে আসি। সেটা হচ্ছে যে রুট লেটার হচ্ছে লেটার, 3টা লেটার, 3টা বর্ণ, যেটা দিয়ে ওয়ার্ড তৈরি হয়। এবং আরবিতে অধিকাংশ ওয়ার্ড 3টা লেটারের সমন্বয়ে তৈরি। আমরা এগুলো শিখবো এখন, শুধু একটু 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 মানে আহ, এগুলো টার্মগুলি এবং কনসেপ্টটা মাথায় নিয়ে চললে আমরা আরো ডিটেলে যাব ইনশাল্লাহ। এবং এই লেটার গুলাকে বলা হয় বিল্ডিং ব্লক, বিল্ডিং ব্লক অফ ওয়ার্ডস। মানে যে লেটার গুলা দিয়ে আপনার একটা ওয়ার্ডটাকে যদি একটা স্ট্রাকচার হিসেবে চিন্তা করি, তাহলে যে কম্পোনেন্ট গুলা দিয়ে আমার স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, সেগুলি হচ্ছে রুট লেটার, সংক্ষেপে বললে। আসবো আমরা এগুলো আলোচনায়, রেগুলারে আসবে। সো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর এরপর কি আছে আমাদের? দেখেন, এটা হলো 3 নম্বর, কিন্তু আমাদের ওই শুরুতে একদম সেকেন্ড স্লাইডে ছিল আজকে আমাদের আজকে টুডেস টপিক। সেখানে 5টা টপিক ছিল, তার কিন্তু 2টা টপিক আমরা কমপ্লিট করছি। এখন হচ্ছে থার্ড টপিকে, অ্যারাবিক অ্যালফাবেট অ্যান্ড হারাকাত। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ বা স্বরচিহ্ন, কনসোন্যান্ট অ্যান্ড ভাওয়েল, লেটার্স অফ অ্যালফাবেট, লেটার্স অফ অ্যালফাবেট। আরবিতে কতগুলি লেটার আছে, এইটা 2-1 জন থেকে আমি জানতে চাই। তবে একটু আমি বলে রাখি, আহ, একটা কনফিউশন ইউজুয়ালি হয়, সেটা হচ্ছে যে আমরা মানে যারা জেনারেল এডুকেশনে পড়ে আরবি শিখছি, আমপারা পড়ছি, অথবা আরবির অনেক বই ছিল, সেগুলোতে লাম আলিফটাকে একটা ওই কনসোনান্টের যে 4টা আছে ওর ভিতরে দেওয়া আছে। লাম আলিফ আসলে কোনো মৌলিক লেটার না, এর পৃথক কোনো লেটার না, এটা লাম এবং আলিফের কম্বিনেশনে তৈরি। তো লাম আলিফটাকে বাদ দিয়ে কতগুলি লেটার আছে, এটা দু একজন থেকে আমরা একটু জানতে চাই। 25টা। 25, 28। 28। আর কেউ? 25। 28। আচ্ছা, আসলে 28 যিনি বলছেন ওনারটা পার্শিয়ালি কারেক্ট হিসেবে নিতে পারি, বাট 25 তো নয়। 25 কেন হবে? এটা আরবিতে 29 লেটার্স, 29টা লেটার আছে, 29 লেটার্স।
এই 29 লেটার্সের ভিতরে 28 28 হচ্ছে কনসোনেন্টস। খেয়াল করেন, খুব লক্ষ্য করবেন, 29টা বর্ণ, এই 29টা বর্ণের 28টি বর্ণ কনসোনেন্টস বা ব্যঞ্জন বর্ণ। একটি লেটার, সেটা আমরা দেখব, এইটা কনসোনেন্ট না। ঠিক আছে, সো আমরা একটু মুভ করি। এই চারটার সঙ্গে আমরা পরিচিত, সরাই দিই এটা। আচ্ছা, এই চারটার সাথে আমরা পরিচিত। দেখেন এখানে 29 আছে, কোনো লেটার মিসিং নাই। আপনারা কি দেখতে পাচ্ছেন শীটটা? জি। আচ্ছা, এখানে 29 লেটার আছে, তো এর ভিতরে 28টি লেটার কনসোনেন্ট। আমি পয়েন্টারটা নেই, শুধুমাত্র এই যে বেচারা আলিফ, এই আলিফ কনসোনেন্ট না, বাট আলিফ ইজ দ্য লেটার অফ দ্য অ্যালফাবেট। এই যে অ্যালফাবেটের চারটা, আলিফের স্থান কিন্তু আছে, কিন্তু আলিফ কনসোনান্ট না। তাহলে আলিফ কি সেটা আমরা পরে দেখব। একটু মাথায় রাখেন যে আলিফ বর্ণমালার অংশ, একটা বর্ণ, কিন্তু এটা ব্যঞ্জন বর্ণ নয়। আর বাকি এই এই আলিফ বাদে বাকি যে 28টা বর্ণ আছে, এটা সবই কনসোনেন্ট। তো এখানে একটু আমি একটু বলে রাখি যে অনেক রেফারেন্সও আমরা আমরা দেখছি আগে, যে সরাসরি এই যে ওয়াও এবং ইয়া, এই দুটাকেও সরাসরি ভাওয়াল হিসাবে অনেকে আমরা বলতে শুনি, বা আমরা দেখি কোথাও। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা বর্ণ হচ্ছে ভাওয়েল। তো এই কথাটি আসলে সঠিক, মানে কম, মানে সঠিক নয় আসলে। দিস ইজ নট কমপ্লিটলি রাইট, আমরা দেখবো পরে। যে কথাগুলি বললাম ওটা আছে। There are 29 letters of alphabet, out of which 28 are consonants। খুব ক্লিয়ারলি লেখা আছে, একবার দেখলে আপনাদের মনে গেঁথে যাবে। Alif is a letter of the alphabet, but it is not a consonant। আচ্ছা, এখন যে কনফিউশনটা বা যে কারণে এই আহ, আহ, কথাটা বলা, সেটা হচ্ছে আলিফ এবং হামজা। আলিফ এবং হামজা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়। সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা এই স্লাইডটা করছি সবার জন্য। আলিফ অ্যান্ড হামজা, যেমন আমি আমি যদি বলি সহজ করে, আমি যেটা বলতে চাইছি সেটা হলো আল, যারা অনেকেই বুঝবেন, আশা করি সবাই আমরা জানি আল, আলিফ লাম বলি, আল, আলিফ লাম বলি, লক্ষ্য করেন, আলিফ লাম। এই যে আল, আল কিতাবু, আল বাইতু, এই যে আল, এই আলের আমরা সব যখন বলি ইয়ে করে স্পেল করে আলিফ লাম বলি, আসলে ওটা আলিফ না, ওটা কিন্তু হামজা। তো এই জন্য প্রসঙ্গটা আনা, আমরা এটা দেখবো দেখবো এটা। আলিফ অ্যান্ড হামজা আর টু ডিফারেন্ট লেটার্স, একদম পাক্কা কথা। আলিফ ডাজ নট হ্যাভ এ স্পিচ সাউন্ড। আমরা জানি যে কনসোনান্ট মানেই কিন্তু সাউন্ড দেয়, কনসোনান্ট মানেই কিন্তু সাউন্ড দিবে। কনসোনান্ট বা লেটার ইজ এ ভিজুয়াল সিম্বল দ্যাট প্রডিউসেস সাউন্ড, তাই না? সব ধ্বনি দেয়, প্রত্যেকটা লেটার কিন্তু ধ্বনি দেয়, কিন্তু আলিফ কোনো ধ্বনি দেয় না, এই জন্য এটা কিন্তু কনসোনান্ট না। আমরা যখন বলি আ, আ, তখন কিন্তু এটা হামজা, নট আলিফ। তখন কিন্তু এটা হামজা, নট আলিফ।
হামজা জবর আ, নট আলিফ জবর আ, প্লিজ মনে রাখবেন এটা। আচ্ছা, তাহলে প্রশ্ন হবে তাহলে আলিফের কাজ কি? আলিফের কাজ কি? তো আলিফের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তার একটা হচ্ছে মাদ করা, স্ট্রেস তৈরি করা, মানে টান দিয়ে লম্বা করা, ফর ইলংগেশন। আমরা এই মাদ আলহামদুলিল্লাহ হয়তো এখানে সবাই জানি। ইলংগেশনের জন্য মাদ করে যখন একটা উচ্চারণকে আমি প্রলং করব, দীর্ঘ করব, দীর্ঘ করতে আলিফ, আলিফ আলিফের কাজ, আলিফ তখন লাগে দীর্ঘ করতে। আমরা আজকে এটা দেখবো খানিকটা। আর একটা পারপাস আছে আলিফের, সেটা হচ্ছে এই যে হামজার সাথে যে কনফিউশনটা, এই হামজার চেয়ার হিসাবে, চেয়ার, আমরা যে চেয়ার বলি, চেয়ার, এই চেয়ার হিসেবে কাজে লাগে। নেক্সট, এই হামজার অনেকগুলি রাইটিং স্টাইল আছে। আমাদের মদিনা আরবিকের বই এবং মদিনা মুসাফ, আমরা আমাদের দেশে সাধারণত ইন্দো পাক প্রিন্টেড মুসাফ আমরা পড়ি। সেখানে এই ডিফারেন্সটা একটু বোঝা যায় না আর কি। কিন্তু মদিনা মুসাফ, এখানে আপনারা যারা পড়েন তারা দেখবেন, ওই যে আলের কথা বললাম, ওই আলিফ, দেখতে আলিফ কিন্তু একটা হলো হামজা, ওর উপর একটা সোয়াদের মতো, সোয়াদের মাথাটা আছে, ওটাকে বলে হামজাতুল ওয়াসলি। আমরা সংক্ষিপ্তভাবে কোনো একদিন, এটা যদি আমাদের কোর্সের ভিতরে না, বাট পড়ার স্বার্থে, বোঝার স্বার্থে একদিন আমরা একটা ছোট্ট ক্লাসের ভিতরে আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত আজকে এতটুকুই। তো হামজার অনেকগুলো চেয়ার আছে, সেই চেয়ারগুলো আমরা একটু দেখি। রাইটিং স্টাইল অফ হামজা, এ দেখেন, এই আলিফের এইটা কিন্তু আলিফ, নো ডাউট এটা আলিফ, উপরে হামজা, এই দুটো মিলেই এখন হামজা। আবার এরকমও পাবেন, এই আলিফ নিচে হামজা, এই দুটো মিলেই কম্বিনেশন ইজ হামজা। আবার কখনো কখনো ওয়াও আসে চেয়ার হিসাবে আলিফ হামজার, এটাও হামজা, এটাও হামজা। আবার কখনো হামজার চেয়ারের প্রয়োজন হয় না, ইট ইট কামস স্ট্যান্ড অ্যালোন, নিজে নিজে আসে আর কি। তো এইটা বিভিন্ন কনটেক্সটে, তার আগের লেটার, পরের লেটার, অনেক কিছুর কম্বিনেশনে এইগুলো আসে আর কি। আপনারা মানে দেখলেই, মানে একটু লক্ষ্য করে পড়লেই বুঝতে পারবেন যে কখন কোনটা আসে। আমি যেটা বললাম, সামটাইমস হামজা নিডস ডিফারেন্ট চেয়ার্স, ওই যে দেখলাম। সামটাইমস হামজা কামস স্ট্যান্ড অ্যালোন, এই যে এরকম। এখানে আর একটু ডিটেল আছে। দিস ইজ, এটা খুব বেশি আলাদাভাবে বলার কিছু নাই। দিস ইজ, এই হামজাটা হলো রেগুলার অ্যালফাবেট, অন্যান্য অ্যালফাবেটের লেটারের মতো। এটা ভাওয়েল সাইন নাই, সুকুন নাই। ইট ইজ অলওয়েজ প্রোনাউন্সড, যেটা বললাম যে হামজা মানেই হচ্ছে এটা, আমরা প্রোনাউন্স করতে পারি, হবে। ওই চেয়ারগুলি আবার নতুন করে দেখানো আছে এখানে। আচ্ছা, এরপরে আমরা মুভ করি তাহলে। এগুলো কিন্তু গেল কনসোনেন্ট। লক্ষ্য করেন, থ্রিতে ছিল আমাদের কি ছিল, থ্রিতে, থ্রিতে ছিল অ্যালফাবেট এন্ড হারাকাত। অ্যালফাবেট গুলা শেষ করলাম, 3.2 তে ভাওয়েল সাইন্স, স্বর চিহ্ন। আপনাদের ইসের জন্য আমি আরেকটু উপর থেকে ইয়ে করে আসি, সোজাতে প্রকারভেদ, সরি, বেসিক্যালি মানে এটা গেল। এই যে থ্রিতে ছিল অ্যারাবিক অ্যালফাবেট অ্যান্ড হারাকাত, এইটার 3.1-এ আমরা দেখলাম অ্যালফাবেট। এটা মূলত কনসোন্যান্ট চার্ট, কনসোন্যান্ট চার্ট, এটা আমরা দেখলাম। এটার একটু হামজা আলিফের ডিফারেন্স আছে, সেটা দেখলাম। তারপর 3.2, হ্যাঁ, ভাওয়েল সাইন্স, খুব ইম্পর্টেন্ট। স্বর চিহ্ন, স্বর চিহ্ন। তো আরবিতে ভাওয়েল সাইন
কে তিনটা ক্যাটাগরিতে আমরা দেখতে পারি, বা তিন প্রকার বলতে পারি। তিনটা ক্যাটাগরিতে, তিন প্রকার না, ছোট তিনটা ক্যাটাগরিতে আমরা দেখতে পারি। একটা হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে শর্ট ভাওয়েলস। শর্ট শর্ট ভাওয়েলস, এটাকে হারাকা বলে। আমরা হারাকা সবাই, অনেকেই জানি, অলমোস্ট সবাই জানি। হারাকা, হারাকা, এটা হচ্ছে সিঙ্গুলার। আর এটা যদি প্লুরাল হয় তাহলে হারাকাত, এভাবে বলা হয়। সেকেন্ড হচ্ছে লং ভাওয়েলস। এই লং ভাওয়েলসটাকে বলা হয় মাদের অক্ষর। আচ্ছা, আরেকটা ক্যাটাগরি আছে, অন্যান্য কিছু ফোনেটিক সিম্বল আমরা ইউজ করি। সেখানে ওই যে আমরা সাদ্দাকে তাসদিদ বলি, সাদ্দা আছে, তানভিন আছে। এগুলি আমরা এখন দেখবো এই 3.2 এর আন্ডারে। তো প্রথমে হচ্ছে এই যে এখন আমরা দেখবো ভাওয়েল সাইন্স। এক নম্বরে শর্ট ভাওয়েলস, হারাকাত। লং ভাওয়েলস, মাদের অক্ষর। আচ্ছা, এইখানে হারাকাতের কায়ে ডাবল আকার দেওয়া আছে, এটা পারপাসফুলি দেওয়া। হুম, এটা আমরা পরে আহ, আহ, আলাপ করবো। আজকেই কিছুটা আলাপের ব্যাপার আসবে আর কি। লক্ষ্য করে যান, হারাকাত ডাবল আকার আছে। লং ভাওয়েলস, মাদের অক্ষর। আর 3 নম্বর বলছে আদার ফোনেটিক সিম্বলস, এটাকে শর্ট ধ্বনি বলা যেতে পারে, এরকম রেফারেন্স আছে আর কি। এখন আমরা দেখবো হচ্ছে শর্ট ভাওয়েলস। শর্ট ভাওয়েলস যেটা হারাকাত, এই দেখেন এটা আমরা সবাই জানি। আমার মনে হয় কারোর কোনো ডাউট নাই। আরবিতে শর্ট ভাওয়েলস বা হারাকাত তিনটি। আমরা ছোটবেলা থেকে যে জবর জের পেশ জানি, এইভাবে পড়ে আসছে জবর জের পেশ। তো এই জবরের আরবি টার্ম হচ্ছে ফাতহাতুন। ফাতহাতুন, এটা সংক্ষেপে মানে পুরোপুরি উচ্চারণ না করলে ফাতাহ, ফাতহা। এই যে ফাতহা, এটার সিম্বলটা হচ্ছে অক্ষরের উপরে বসে। এই দাগটা যদি আমি লাইন ধরি তাহলে এর উপরে বসে। বাংলাতে এর প্রোনাউন্সিয়েশন আ অথবা আকার। বাংলাতে আমাদের স্বর বর্ণ আছে, আবার স্বর চিহ্ন আছে। এই যে আকারটা স্বর চিহ্ন, এটা আকার, এটা এটা আকার। তো জবর, এরপরে জের। জেরটাকে আরবিতে কাসরাতুন, কাসরাতুন, কাসরহ, এভাবে বলে কাসরহ। এটা লেটারের নিচে বসে, এবং এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে রস্বই বা রস্ব ইকার। শর্ট রস্ব ইকার বা রস্বই। আচ্ছা, এরপর হলো 3 নম্বর পেশ। পেশ হচ্ছে দম্মাতুন। তো এটাকে দম্মা বলা হয়, দম্মা। এই হচ্ছে পেশ, লেটারের উপরে বসে। আর এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে বাংলায় রস্যু, রস্যু বা রস্য উকার। তো এই আমরা ধীরে ধীরে এই জবরজের পেশ এটা বলা থেকে বের হয়ে এসে ফাতাহা কাসরা দম্মা, এতে এইভাবেই পড়বো। হয়তো এটাও চলে আসবে, যেহেতু আমরা ছোটবেলা থেকে জবরজের পেশ সেই অভ্যস্ত। বাট আপনারা চেষ্টা করবেন যে ফাতাহা কাসরা দম্মা এই তিনটা টার্মে নিজেকে করে নেওয়া। জবর হচ্ছে ফাতাহ, জের হচ্ছে কাসরা, পেশ হচ্ছে দম্মা। তো এই একটু শর্ট, এটাকে সাইড নোট হিসাবে আপনারা নিতে পারেন। সাইড নোট হিসাবে এই হারাকাত, এটা আসলে এটার হারাকাত লিটারালি মিন করে মুভমেন্ট। মুভমেন্ট কিরকম, দুইটা কনসোনেন্ট তো পাশাপাশি রাখলে উচ্চারণ করা যায় না, এই জন্য একটা সিম্বল লাগে, মানে ভাওয়াল লাগে। ভাওয়াল দিলে এটা মুভ করে, আমাদের জিহ্বা এটা মুভ করে, তখন উচ্চারণ হয়। এই জন্য মুভমেন্টস। আর এই হারাকাত গুলা, এগুলো কিন্তু দে আর নট বেসিক্যালি পার্ট অফ দ্য বেজ অ্যালফাবেট। ওই যে আমরা অ্যালফাবেটের চার্টটা প্রথমে দেখলাম, ওর ভিতরে কিন্তু এগুলো নাই। এটা ওটার কোনো অংশ না, এটা সিম্বল।
এবং জবর জের পেশ ফাথা কাসরা দম্মা। তো হারাকা দিয়ে যখন আমরা উচ্চারণ করব তখন এগুলো শর্ট 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 হবে, খুব একটু দ্রুত উচ্চারণ হয়, করতে হয় বা করব। যেমন আমি জবর দিয়েই বলি, তাহলে একটু ইজি হবে। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, সব কিন্তু শর্ট, শর্ট। আচ্ছা, এরপরে এতটুকুই হারাকা বা শর্ট ভেবেল, এতটুকুই। এরপরে হচ্ছে লং ভাওয়েলস। লং ভাওয়েলস মাদের অক্ষর, ওই যে আমি শুরুতে বলছিলাম যে আলিফ, ওয়াও এবং ইয়াকে ভাওয়েল বলা হয় এক সেন্সে, কারেক্ট, এটা ভাওয়েল। কিন্তু এই ভাওয়েলের দুটো শর্ত আছে, দুটো শর্ত সাপেক্ষে এই তিনটা লেটার ভাওয়েল, আদারওয়াইজ ওয়া এবং ইয়া কনসোনেন্ট। তো লং ভাওয়েলস বা মাদের অক্ষর তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। এটার জন্য দুটা শর্ত আছে, শর্ত দুটা হচ্ছে যে এক নম্বর শর্ত হচ্ছে এই তিনটি লেটার হারাকা বা অন্যান্য স্বর চিহ্ন মুক্ত থাকতে হবে। মানে মনে করো ওয়ার উপরে যদি জবর থাকে অথবা জের থাকে বা পেশ থাকে অথবা তানভিন থাকে, তাহলে কিন্তু এটা তখন এই লং ভাওয়েল বা মাদের অক্ষর হবে না বা ভাওয়েল হবে না। যখন এর উপরে আহ ইয়ে পড়বে, ভাওয়েল সাইন পড়বে বা হারাকা পড়বে, তখন কিন্তু আর এটা ভাওয়াল থাকবে না। ইয়াতেও সেম, ইয়ার উপরে যদি কোনো হারাকা পড়ে, জবর জের পেশের কোনো একটা অথবা তানভিন, তাহলে কিন্তু ইট উইল বি নো লঙ্গার আ কনসোনেন্ট, সরি, তখন এটা নো লঙ্গার বি ভাওয়েল, এটা তখন কনসোনেন্ট হবে, সরি, তখন এটা কনসোনেন্ট হবে। তো আমরা এখন দেখি যে দুটা দুটা শর্ত, দুটো শর্তগুলো কি। প্রথম শর্তটা যেটা বললাম যে হারাকা ও স্বর চিহ্ন মুক্ত হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে নির্দিষ্ট অবস্থায় থাকা। সেই নির্দিষ্ট অবস্থায় থাকাটা আমরা দেখবো এখন। দেখেন, এই আলিফের ক্ষেত্রে, এটা আলিফ, এর ডান পাশে জবর থাকতে হবে, ডান পাশে জবর, বাম পাশে আলিফ। এই অবস্থায় শুধুমাত্র আলিফ একটা ভাওয়েল, এই অবস্থায় আলিফটা একটা ভাওয়েল, ঠিক আছে। এবং ওই যে আমি শুরুতে বলছিলাম যে তাহলে আলিফের কাজ কি, এই যে মাদ সৃষ্টি করে, এই এখন মাদ হবে, মানে একটু দীর্ঘ হবে। কিভাবে? এই ফাতাহ জবরে আমরা দেখলাম যে আকার হয়, এর আগেই দেখলাম হারাকা পড়ার সময় দেখলাম আকার হয়, এটা আকার। আ, আলিফের উচ্চারণ এমনি আ, দুটা আ মিলে এই যে ডাবল আ। দেখেন ওই যে হারাকাতে আমরা ডাবল, এখানে অবশ্য একটা দেওয়া হয়েছে, ডাবল আকার। আমরা এই ডাবল আকার আপনারা প্র্যাকটিস করবেন, তাতে হবে কি, এই যে উচ্চারণটা কারেক্ট হবে, মাদ যেখানে যেখানে প্রয়োজন সেখানে মাদ দিয়ে পড়বেন। তো এই দুটো মিলে ডাবল আকার আ। আচ্ছা, দুই নম্বর হচ্ছে ইয়ার ক্ষেত্রে তার আগের লেটারে জের থাকা, জেরের বাম পাশে ইয়া, জেরের বাম পাশে ইয়া। তো ইয়ার উপরে সুকুন থাকুক বা না থাকুক, এই সুকুন আপনারা অভ্যস্ত যাবেন যে সুকুনটা আসলে সুকুন কিছু না আর কি, কোনো হারাকা নাই বলে সুকুন দেওয়া, সুকুন কিছু না। তো সুকুন থাকুক না থাকুক, সাধারণত থাকে না সুকুন, তো আমরা দেখি না, মানে প্রয়োজন হয় না আর কি। আহ তো জেরের বাম পাশে ইয়া, এইটা হচ্ছে দীর্ঘ ই বা দীর্ঘ ইকার, ঠিক আছে। দীর্ঘ, এটা একটা লং মাদ, দীর্ঘ, দীর্ঘ দীর্ঘ ইকার বা দীর্ঘ ইকার বা দীর্ঘ ই। আর একটা হচ্ছে পেশের বাম পাশে ওয়াও, পেশের বাম পাশে ওয়াও, এটা দীর্ঘ, দীর্ঘ উকার। এই চারটা একটু নিজেরা কয়েক সেকেন্ড একটু দেখেন।
ওকে, আচ্ছা এটা আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি। আমি আবার জবর দিয়েই বলি, সহজ হবে। বা জবর বামে আলিফ, আমরা বলি বা আলিফ জবর বা, লং, এই দেখেন ডাবল আকার লং। বা ইয়াজের বি, লং। বা ওয়া পেশ বু, লং। আচ্ছা, সো এইটা উম, এই পর্যন্তই। আমরা নেক্সট যাব হচ্ছে আদার ফোনেটিক সিম্বল। তাহলে আমরা দেখলাম, দেখেন হারাকা দেখলাম, এক জবর এক জের এক পেশ। তারপরে দেখলাম মাদের অক্ষর আলিফ ওয়াও ইয়া। এরপরে আদার ফোনেটিক সিম্বলস কি কি আছে? সুকুন, সাদ্দাহ, তানউইন। আমরা এক এক করে দেখব। সুকুন, প্রথমে সুকুন। সুকুন, সুকুন আসলে মানে অ্যাবসেন্স অফ ভাওয়েল সাইন। কোনো লেটারের উপরে যখন কোনো আহ হারাকার প্রয়োজন হয় না বা হারাকা থাকে না, তখন সেটাকে সুকুন অবস্থায় থাকে। তো হারাকা, অ্যাবসেন্স অফ ভাওয়েল, অ্যাবসেন্স অফ ভাওয়েল বলা যায় আমরা। অ্যাবসেন্স অফ ভাওয়েল মানে ওর উপরে যখন ভাওয়েল সাইন না থাকে লেটারের উপরে, তখন সেটা হয় সুকুন। সুকুন আমরা একটু দেখি এখন। সুকুন সিম্বল এরকম অনেক রকমই পাওয়া যায়, এরকম টুপি, গোল সাইন এবং এরকম। এই যে সুকুন ইজ নট এ ভাওয়েল সাইন, ইট ইন্ডিকেটস দ্য অ্যাবসেন্স অফ এ ভাওয়েল। মানে সুকুন ইন্ডিকেট করে যে ওই লেটারের উপরে কোনো ভাওয়েল সাইন নাই। এটি বাংলায় এই যে হসন্ত চিহ্নের মতো কাজ করে, এটার ইকুইভ্যালেন্ট বলা যায়। যেমন দেখেন, এই যে বায়ের উপরে একটা সুকুন আছে, তা বা যাবর তাব, তাব। এই বা কিন্তু আর তাবা উচ্চারণ হচ্ছে না, বা তাবি, তাবু এরকম না, তাব, তাব। তিব, তিব। বায়ে হসন্ত, তিব, তুব, তুব। এই হচ্ছে সুকুন। এটা আমার মনে হয় যে আমরা সবাই জানি। এরপরে সাদ্দা। আচ্ছা, সাদ্দা আমরা ডেফিনেশন বলার আগে আমি আপনাদেরকে যদি শুধু এক্সাম্পলটা দিয়ে আগে আমরা একটু দেখি। আর আমরা যখন এই এরকম এক্সাম্পল দেখব, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আর ইউ উইথ মি? আছেন? শোনা যাচ্ছে? জি, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমরা যখন এরকম দেখব তখন টপ রাইট, টপ রাইট, ডান দিকে উপর, হ্যাঁ, উপর, উপর কর্নার থেকে নিচের দিকে বাম দিকে মুভ করব। আপনারা ওই ইয়েতে যেহেতু ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, সো আমি কোন ডিরেকশনে যাচ্ছি এটা একটু আহ, একটু একটু বুঝতে না পারলে ধরতে একটু অসুবিধা হবে। সো আমরা সবসময় যাব এই বাম দিক থেকে ডান দিকে, সরি, ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে, আর উপর থেকে নিচে। এইভাবে আমরা যখন এক্সাম্পল গুলো দিব তখন এই অর্ডারে, এই ডিরেকশনে আপনারা মাথায় চিন্তা রাখবেন। তো এইখানে দেখেন একটা সব এটা দেখার দরকার নাই, এখন আপনি এটা দেখেন। র, এই যে আমরা সুকুনের ইউজ দেখলাম, র বা যাবর র, বা এরপরে দুই পেশ আছে, বুন, তাহলে কি হলো রব বুন। তো এখানে দেখেন পাশাপাশি দুইটা লেটার কিন্তু সেম লেটার, এটাও বা, এটাও বা, সেম লেটার। আর প্রথম যে লেটারটা, এই দুইটা সেম লেটারের প্রথম লেটারটার উপরে একটা সুকুন, সুকুন। দ্বিতীয় বাতে একটা হারাকা অথবা ভাওয়েল সাইন, যে কোনো ভাওয়েল সাইন, সেটা এক জবর এক জের এক পেশ হতে পারে, তানবিন হতে পারে, যে কোনো ভাওয়েল সাইন হতে পারে। তো এইরকম অবস্থায় এই দুইটা পাশাপাশি সেম লেটার, যেটার প্রথমটাতে সুকুন, পরেরটাতে হারাকা বা ভাওয়েল সাইন, এরকম অবস্থায় এই দুইটা লেটারের ভিতরে একটা সন্ধি হয়।
সন্ধি, ঈদগাম বলে আরবিতে, সন্ধি হয়। সন্ধি হলে প্রথম যে লেটারটা, এই লেটার আর লেখার প্রয়োজন পড়ে না, না পড়ে না প্রয়োজন হয় না, তখন আমরা সেকেন্ড যে লেটারটা থাকে এই লেটারে একটা দাঁতের মতো চিহ্ন দেওয়া হয়, এটাই আসলে সাদ্দা। এবং এই যে দুই লেটারের ভিতরে যে 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 ট্রান্সফরমেশনটা বা ঈদগাম হচ্ছে, মিলন হচ্ছে, সন্ধি হচ্ছে, এই প্রসেসটাকে বলে তাজদিদ। আমরা তাজদিদ পড়ছি, তাজদিদ। আসলে এই এই যে যে প্রসেসটাকে বলা হয় তাজদিদ, আর এই সিম্বলটাকে বলা হয় সাদ্দা। তাহলে আমরা দেখেন রব, বুন, এটা আমরা পড়বো এই যে বা যাব রব, আবার এই বা দুই পেশ বুন, রব বুন। আর একটা এক্সাম্পল আছে, সেম এক্সাম্পল শাররুন, সেম ইয়ে, আমাদের এটা নিয়ে আর এক্সপ্লেন করার কিছু নেই, সেম সেম, একই ইউজ। সো এই যে সাদ্দা, এইটা, তাহলে আমরা কি দেখলাম যে একটা এই চিহ্নটা কি হচ্ছে, দুটো কনসোনেন্টকে ডাবল হচ্ছে, সেটাকে প্রকাশ করতেছে। ডাবল বুঝতে হবে যে কনসোনেন্টটা দুটা, এই রাইট, এই লেটারটা যেটা কনসোনেন্ট এটা হলো দুইটা, এই যে ডাবলিং অফ এ কনসোনেন্ট, একটা কনসোনেন্ট থেকে ডাবল করা, এইটা হচ্ছে সাদ্দা। সাদ্দা পরে কি আছে দেখি আমরা, এই যেটা বললাম এটার ডেফিনেশন আকার আছে, দেখেন, পাশাপাশি দুটি অভিন্ন অক্ষরে প্রথমটিতে সাকিন, সুকুনযুক্ত, আর দ্বিতীয়টি মুতাহাররিক মানে হারাকাযুক্ত হলে প্রথম অক্ষরটিকে দ্বিতীয় অক্ষরের মধ্যে ইদগাম তথা প্রবেশ করানোকে তাসদিদ বলে। এই চিহ্নটিকে আমরা সাদ্দা বলি, এটা হচ্ছে সাদ্দা। আর এই সাদ্দার ব্যবহারটাকে তাসদিদ বলে। ওই সেম আরো কিছু এক্সাম্পল আছে, তাব্বা, কদ্দারা, এটা যেমন ওয়ার্ডের ঠিক মিডিলে আছে, কফ দাল জবর কদ, আবার দাল জবর দা, তাহলে এই দাল আর এই দাল মিলে সন্ধি হলো, এখানে সাদ্দা চলে আসে। তাহলে আমরা পড়বো কদ, দেন দাল জবর দা, কদ্দা র, জবর র, কদ্দার, কদ্দার। আচ্ছা, আহ আপনারা কি আহ, মানে কেমন ইয়ে হচ্ছে আমি কিন্তু বুঝতেছি না, সো যদি রেসপন্স করেন, আপনারা কি বুঝতে পারছেন, বা কোনো ডিফিকাল্টি হলে না প্লিজ বোঝা আমাকে বলতে পারেন। বুঝতে না, বোঝা আলহামদুলিল্লাহ, যাচ্ছে সহজেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, লেট আস মুভ নেক্সট। কি ছিল আমাদের? তানউইন। তানউইন। তো তানউইনটা, তানউইনটা একটু একটু কেয়ারফুলি ইয়ে করবেন। আমি বলতেছি তানউইনটার ইন্টারেস্টিং। এই আমি একটু একটা এক্সাম্পলে চলে যাই আগে, এটা আমি ব্যাক করবো আবার। এক্সাম্পলটা কোথায় আছে? হুম, আচ্ছা, এগেন আমরা এই যে এদিক থেকে এদিকে যাচ্ছি, হ্যাঁ, এখান থেকে এদিকে যাচ্ছি, এখান থেকে এদিকে যাচ্ছি। তো কি বললাম? তানউইন, হ্যাঁ, তানউইন। তানউইনটা, তানউইনটা একটু একটু কেয়ারফুলি শোনেন। তানউইন আরবি কমন নাউনের ক্ষেত্রে, কমন নাউন, খুব কেয়ারফুলি শুনবেন, কমন নাউন, এনি কমন নাউন, বই হতে পারে, টেবিল হতে পারে, পেন হতে পারে, দরজা হতে পারে, ইত্যাদি কমন নাউনের ক্ষেত্রে যখন এটা ইনডেফিনিটনেস প্রকাশ করে, যেমন একটি বই, এ বুক বা আ বুক, তো এই ইনডেফিনিটনেসটাকে কমন নাউনের ক্ষেত্রে আরবিতে একটা সাফিক্স ইউজ করা হয়, সেই সাফিক্সটা হলো নুন সাকিন। এই নুন সাকিন, এই নুন সাকিন মানে হলো এই ওয়ার্ডটা ইনডেফিনিট। কেমন? এই নুন সাকিন মানে হচ্ছে এই ওয়ার্ডটা, এটা দিয়ে যে ওয়ার্ড, সে ওয়ার্ডটা আমি আসতেছি। এই নুন সাকিন প্রান্তিক নুন সাকিন, কিন্তু শব্দের মাঝখানে না, শেষে। অনেক লক্ষণীয় বিষয় আছে, শব্দের শেষে এই নুন সাকিনটা
কমন নাউন, নট প্রপার নাউন। কমন নাউনের ক্ষেত্রে ইনডেফিনিটনেস প্রকাশ করে, আ বুক, অ্যান অ্যাপেল ইত্যাদি। তো এই যে নুন সাকিন, এটা হলো ইনডেফিনিটনেসের একটা মার্কার, ঠিক আছে? এটা প্রকাশ করে যে ওয়ার্ডটা ইনডেফিনিট। তো আরবিতে এই নুন সাকিনটা এই ওয়ার্ডের ক্ষেত্রে, ওয়ার্ড যখন আমরা ফুললি ওয়ার্ডটা গঠন করা হচ্ছে, শব্দের শেষে আসে নুন সাকিনের আওয়াজ বা উচ্চারণ, কিন্তু লেখার সময় এই নুন সাকিনটা লেখা হয় না। এটা শব্দের ভিতরে আসলে মিলে যায়, শব্দের ভিতরে বিলুপ্ত হয়ে যায়। তো বিলুপ্ত হয়ে যায়, তো যার ফলে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু কিছু না, কিছু তার নমুনা রেখে যায়। সেটা কি রকম? রাইট, সে নমুনাটা হচ্ছে, দেখেন এর পরের ফরমেশনটা, এই নুন সাকিনটাকে আমরা ক্রস দিলাম, এটা বিলুপ্ত, এই বিলুপ্ত হবে, কিন্তু তার আগের যে লেটার, এই যে বা, বাতে যে হারাকা ছিল, এই হারাকাটা তখন ডাবল করে দিতে হবে। এই নুন সাকিনে যখন আমরা বিলুপ্ত করব, তখন তার আগের লেটারের হারাকাটাকে ডাবল রিকোয়ার করে, ডাবল করতে হবে আমাদের। যদি পেজ থাকে তাহলে আরেকটা পেজ দিব, এই যে আগের পেজটা আছে একটা পেজ নতুন করে অ্যাড করবো, এই যে লাল রেড কালারের, আর এই নুনটাকে ড্রপ করব। তাহলে আমরা পাবো এই যে হামজা, এর মাথায় হচ্ছে জবর, আর বা, এতে দুইটা পেশ, আবুন। দেখেন এই যে আমরা তো ইয়ে পড়লাম, সুকুন পড়লাম, এই যে হামজা জবর আ, বা, নুন পেশ বুন, সহজ, আবুন। এই আবুনটা এখানে আবুন, এই যে আবুন, আ বুন, বা দুই পেশ বুন। তো এই দুই পেশ, দুই জের, দুই জবর, এই তানউইনটার আসলে এই যে প্রান্তিক যে নুন সাকিন, এই নুন সাকিনটাকে বিলুপ্ত করে তার ডান পাশের অক্ষরে ভাওয়েল সাইনটাকে ডাবল করা হচ্ছে। এটাই তানউইন, এটাই তানউইন। আহ, আপনাদের কি বুঝতে মানে ঠিক আছে? আর ইউ উইথ মি? বুঝতে পেরেছি। আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে, একটু আবার যদি বলতেন। বুঝতে পেরেছি, কিন্তু আরেকবার বললে আপনি জিজ্ঞেস করলে আমরা ওইভাবে আবার বলতে পারবো, রিপিট করতে পারবো, মানে আচ্ছা রিকল আচ্ছা, করতে আবার পারবো। আবার আবার বলছি আর কি। আচ্ছা দেখেন, আহ হ্যান্ড রেজ করেছে আমি তো জার্গিস। দেখা যাচ্ছে না কিছু তো- না না, জার্গিস, জি, শুনতে জার্গিস। পাচ্ছি। আচ্ছা, হ্যান্ড রেজ করলে তুমি একটু খেয়াল রেখো, হ্যাঁ? তুমি একটু নোটিফাই করো, বা একটু আমাকে দিও, আমি হয়তো লক্ষ্য করতেছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক তো আছে, আমি একজন এই হ্যান্ড যে রাইজ করেছে, শাহাদাত ভাই, শাহাদাত হ্যাঁ হ্যান্ড রেজ চৌধুরী। করেছে। আমি ওই আগের ওনার কোশ্চেনটা একটু আবার রিপিট করি, তারপরে ওনারটা শুনবো। শাহাদাত চৌধুরী ভাই, হ্যাঁ। আচ্ছা, এই যে আবুন একটা ওয়ার্ড, হ্যাঁ? আবুন মানে হচ্ছে ফাদার, বাবা, আব্বু। এ ফাদার, আ ফাদার। আ ফাদার মানে একজন আব্বু, এটা ইনডেফিনিট, হ্যাঁ, ইনডেফিনিট। তো আরবিতে কমন নাউন, আমরা এই যে নেক্সট ক্লাসে, হচ্ছে 3 বা 4 নম্বর ক্লাসে আমরা ইয়ে পড়বো, পার্টস অফ স্পিচ পড়বো ইনশাল্লাহ, তখন এটা ডিটেলে জানবো। কমন নাউনের ক্ষেত্রে, কমন নাউন যদি ইনডেফিনিট হয়, তাহলে আরবিতে এই যে নুন সাকিন, ঠিক আছে, নুন সাকিন এইটা দিয়ে প্রকাশ করা হয় যে ওই ওয়ার্ডটা ইনডেফিনিট। নুন সাকিন, এই যে দেখতে পাচ্ছেন আবুন, লাস্টে হলো ন ধ্বনি, ন ধ্বনি, নুনেশন বলে, ন ধ্বনি, আবুন, আবুন, বুন, বুন, ন ধ্বনি। তো এই ন ধ্বনিতে নুন সাকিন আসে। তো এই নুন সাকিনটা লেখার সময় কিন্তু আর নুন সাকিন লেখা হয় না, কিন্তু আছে, ওর ভিতরে আছে, কিন্তু নুন সাকিনটা যখন আমরা এই শব্দটা লিখি, তখন নুন সাকিনের বিলুপ্তি ঘটে। এই দেখেন বাম দিকে অ্যারো দিয়ে দেখাচ্ছে এই নুন সাকিনটাকে, এই যে এই নুন সাকিনটা, এই নুন সাকিন এটাকে কেটে দেওয়া হয়েছে, এটা কিন্তু ক্রস, ক্রস মানে এটা বাদ দেওয়া হচ্ছে পক্ষান্তরে। কিছু একটা কম্পেনসেট করতে হয়, এই বাদ তো শুধু শুধু যাবে না, তার কিছু তো কম্পেনসেশন আছে। সেই কম্পেনসেশন হলো তার আগের যে লেটার, সেই লেটারে, লেটারে যে ভাওয়েল সাইন থাকে, এই যে হারাকা পেশ আছে না, এক পেশ, এই পেশটা দুটা হয়ে যাবে।
হয়ে গেলে এই হামজা জবর আ আর এই যে বা দুই পেশ বুন আবুন, তো এই শব্দটা এই এই ফরমেশনটা এই এই স্টাইলটা পরে এই হলো আর কি, একই উচ্চারণ আবুন আবুন। আমরা ওয়ার্ডটাকে এইভাবে দেখি, ঠিক আছে। আচ্ছা, এই পরেরটা দেখেন, এটাও বাবা, এটার কেজ এন্ডিং আছে, আমরা পরে শিখবো। আপাতত দেখেন এই যে আবান, এটা হচ্ছে আবান, আবান, এটা বাবা আবান। এই বায়ে জবর আছে আর বাকি সব সেম, বায়ে জবর আছে, তো এটার ক্ষেত্রে এই নুন সাকিনটাই বিলুপ্ত ঘটবে। আর বায়ে কি ছিল, বায়ে ছিল জবর, এই বায়ে জবরের উপর আর একটা জবর আসবে, তাহলে আবান হবে। এই যে হামজা জবর আ, বা দুই জবর বান, বা দুই জবর বান। এই আলিফটা মাথায় মানে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, এই আলিফটা শব্দের শেষে যখন দুই জবর হয় তখন রাইটিং প্রিন্সিপাল হিসাবে আলিফ যুক্ত হয়। কেমন? আলিফ যুক্ত হয়। তো আবান, আবান। আচ্ছা, এটা আবিন, আবিন, এখানে জের আছে একই স্টাইলে, এই যে নুনটাকে আমরা ড্রপ করলাম আগের লেটারে বাতে, এখানে জের ছিল, তাহলে এই জেরের সাথে এই যে লাল সাইন আরেকটা জের দিলাম, তাহলে ওটা হচ্ছে আবিন, আবিন, আবিন। তো এইটাই হচ্ছে তানভিন। হুম, এই যে এই যে শব্দের শেষে ভাওয়েল সাইনটাকে আমরা ডাবল করে দিই, এইটাই হচ্ছে তানভিন। দুই জবর, দুই জের কিংবা দুই পেশ, এটাই হচ্ছে তানভিন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আর যিনি হ্যান্ড রেজ করেছিলেন, আপনার কোশ্চেনটা যদি এখন বলতেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, সাধারণত আমি যে মুসাফটা ব্যবহার করি সেইখানে পেশের যে দুই পেশ, হ্যাঁ, অর্থাৎ এটাকে আরবিতে যেটাকে আমরা বলতেছি সাদ্দা, সরি দাম্মা, জি এই বায়ের উপরে যে সিম্বল, জি জি। এই সিম্বলটা আমার কাছে কনফিউজিং মনে হচ্ছে। না না না, এটা এইটা যদি ওই এরকম আপনার এই অনেক স্ক্রিপ্টে মানে অনেক প্রিন্টিং এতে ডিফারেন্ট, অনেক রকম আছে। ডিফারেন্ট, আমি আপনাকে বলি যে এরকমও প্লিজ। পাবেন, এই যে দেখেন, এই যে আমি আমার যেখানে পয়েন্টারটা দেখেন, এরকম এই পাশাপাশি দুইটা পেশ এভাবেও দেওয়া পাবেন, পেতে পারি আমরা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন উল্টাও স্টাইলে থাকে। আছে, ফন্ট, তারপরে রাইটিং স্টাইল অনেক কিছু আছে। আবার আমরা বাংলাদেশে আমরা পড়ে অভ্যস্ত যে একটা পেশ এরকম আর একটা পেশ পাশে উল্টা পেশ, উল্টা তারপরে পেশ, উল্টা, জি জি এরকম জি আছে, ঠিক আছে। জি তো এটা জি। এটা কোনো সমস্যা না, দুইটা এরকম সাইন। এটা অনেক সময় যে কম্পিউটারে আপনার ইয়ের জন্য আর কি, ফন্টের স্টাইল অথবা কিছু লিমিটেশন হতে পারে, জানি না, এই কারণে এগুলো আসে আর কি, ঠিক আছে। এটা আচ্ছা, এটা উচ্চারণটাই সেকেন্ড মেন। কোয়েশ্চেন, জি 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 সেকেন্ড কোয়েশ্চেন। আবার সেকেন্ড লাইনের লাস্ট যে শব্দটা আবান যেটা, জি জি জি। সেখানে আপনি বলেছেন যে পার্টিকুলারলি লিখিত ফরম্যাটে বায়ের শেষে আলিফ থাকবে, এই আলিফ তো আর উচ্চারণ হবে না। না, এটা উচ্চারণ না, বায়ের পাশে আলিফ থাকবে এটা না, মানে দুই জবর থাকলে, শব্দের শেষে দুই জবর থাকলে, দুই জবরে যখন শব্দ ওয়ার্ডটা শেষ হয় তখন হুম, এইটা হচ্ছে রাইটিং প্রিন্সিপাল, হ্যাঁ, লেখার একটা নিয়ম। এই দুই জবর থাকলে এই লেটারের সাথে একটা আলিফ যুক্ত হবে, হ্যাঁ। তো এটা উচ্চারণ হবে না আবার, যদি আপনি মানে থেমে যান, থেমে গেলে, এটা অবশ্য অন্যদিকে যাচ্ছে তাজউইদের ব্যাপার, থেমে গেলে আমি অল্প কিছু জানি এই ব্যাপারে। আহ থেমে গেলে এক আলিফ উজ্জ রেখে ওই লেটারটাকে এক আলিফ মাদ দিয়ে পড়তে হয়, তখন হবে আবা, এরকম। আর যদি মিলাই পড়ে যান তাহলে তানভিন মিলাই পড়ার নিয়ম আছে, হ্যাঁ, ঈদগাম, আহ উম, ইয়ে বলে আর কি, আহ মানে ঈদগাম এবং হচ্ছে আপনার তানভিন বা নুন সাকিন পড়ানো হচ্ছে গুন্না বলে, হ্যাঁ, গুন্না, সরি, গুন্না, ওগুলা। তো ওইটা আমাদের এই ক্লাসের ইয়ে না, আমরা মানে তাজউইদের ক্লাস আমাদের সেপারেট সেশন থাকে, আমরা নর্মালি ইয়েতে করি, রমজান মাসে করি। তো আপনাদের জন্য থাকবে ইন্টারেস্টেড থাকলে, তো এটা আমাদের ক্লাসের কারিকুলামে নাই, এটা স্পেশালি আপনাদের জন্য আমরা করবো ইনশাল্লাহ পরে। তো আজকের জন্য এটা রেডি ইনশাল্লাহ রাখবেন। ইনশাল্লাহ।
ওকে, সো এখন আমরা একটু থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। জি জি, আর কেউ কিছু বলবেন? আমি একটু ওই ভাই যিনি কোয়েশ্চেন করলেন, এটা জি মানে ক্লিয়ার হওয়ার জন্য একটু বলি। এটা কি এমন যে আমি যদি এই যে আবানের ক্ষেত্রে এটা যদি আমি এই আবান দিয়ে আমি পড়া শেষ করি, তাহলে আর দুই জবর উচ্চারণ করব না, আবা শেষ। আর না, যদি ওটা কন্টিনিউ করি আবানা, তাহলে আবান বলি করব। বলি আবানা, ওইখানে একটু মাদ দিয়ে পড়তে হবে। আবা, হ্যাঁ, আবা, জি, 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 জি। হুম, এক আলিফ, আমরা যেমন এক আগে আলিফ। বলি এক আলিফ দুই আলিফ এরকম। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের স্লাইডে যে ডেফিনেশন গুলি আছে, এগুলা একটু দেখি। তানউইন, ফার্স্ট স্লাইডে চলে আসলাম। এটা অনেক নামেই বা আপনারা মনে রাখবেন, বিভিন্ন টার্ম বিভিন্ন সময় আমাদের ক্লাসে আসবে, সো এই জন্য আমরা রাখছি সবই। ডাবল ভাওয়াল সাইন, যেটা আমরা বলি দুই জবর দুই জের দুই পেশ, ডাবল, দুই জবর দুই জের দুই পেশ। মূলত এটা প্রান্তিক নুন সাকিন, যেটা এতক্ষণ বললাম, বা বাংলা বলে প্রান্তিক ন ধ্বনি, প্রান্তিক ন ধ্বনি বা নুনেশন বলে। এ সবই তানভিন আর কি, তানভিনের বিভিন্ন নামকরণ। আর তানভিন তিন প্রকার, ওই যে হারাকার সাথে মিল রেখে, দুই জবর দুই জের দুই পেশ। এই যে আমরা আমরা এই যে দুই জবর দুই জের দুই পেশ এই নামেই জানি, সমস্যা নাই। তো এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে তানভিন ফাতা। সবই তানভিন, সবই তানভিন, যেহেতু তানভিন তিন প্রকার, তো তানভিনের সাথে তানভিন ফাতা, মানে দুই জবর। আবার ফাতাহ তাইনও বলা হয়। এই কাসরার ক্ষেত্রে তানভিন কাসরা বা কাসরা তাইন, দম্মার ক্ষেত্রে তানভিন দম্মা বা দম্মা তাইন। তো এর উচ্চারণ হবে আন। ওই যে এক জবর থাকলে তো আ হতো, আর লাস্টে নুনেশন, নাকে ন ধ্বনি ন, তাহলে আন, এটা ইন, এটা উন। আচ্ছা, এইটা হচ্ছে আমি যেটা প্রথমে বলছিলাম যে আরবি নাউন কিংবা অ্যাডজেক্টিভ, কমন নাউনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই যে শব্দের শেষে নুন সাকিন থাকে, নুন সাকিনের উচ্চারণ শোনা গেলেও লেখার সময় অক্ষর হিসেবে লেখা হয় না। এই নুন সাকিনকে বিলুপ্ত করে তার পূর্বের অক্ষরে হারাকা ডাবল করে দেওয়া হয়, যেটা এতক্ষণ বললাম আমরা। এই যে এটাই ছিল এটা। মোর এক্সাম্পল দেখেন, এখানে আরো দেওয়া দরকার ছিল। বাইতুন, বাইতুন মানে হচ্ছে একটি বাড়ি, এ হাউস, আ হাউস। এটাও কিন্তু কমন নাউন এবং ইনডেফিনিট। তাহলে আমাদের প্রান্তিক আহ এই নুন সাকিন আসবে। বাই তুন, তো এটাকে বাদ দিয়ে আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে তাতে আর একটা পেশ দিয়ে দিব, তাহলে বাই তুন, এই যে বাই তুন। ঠিক আছে। আর যখন জবর হবে তখন এই যে একটা আলিফ যুক্ত হয়, বাইতান আর হচ্ছে বাইতিন। আচ্ছা, এটা আরেকটা স্লাইড এক্সট্রা আছে আমাদের জন্য এই মুহূর্তে। এটা অতটা না জানলেও চলবে, কেমন, এটা না জানলেও চলবে, এটা পরে পড়তে পড়তে আমরা শিখে যাব, পড়তে পড়তে আমরা শিখে যাব। তো তারপরে রাখা হয়েছে যে আমরা চেষ্টা করতেছি, করবো বা করতেছি যে রেলিভেন্ট এগুলা আপনার এখন উই আর নট অ্যাকচুয়ালি রেডি টু মানে গেট ইন টু দ্যাট মাচ ডিটেল। মানে এর সাথে আরো অনেক রেলিভেন্ট টার্ম আসবে, কনসেপ্ট আসবে। সো একটা ব্যাপারকে আমরা ধীরে ধীরে তার ডিটেলে যাব, কিন্তু যেহেতু এটার সাথে রেলিভেন্ট আছে, এই জন্য আমি স্লাইডটা আজকে আনছি। এই মুহূর্তে আপনাদের এটা না দেখলেও চলবে, যদি কেউ দেখেন আলহামদুলিল্লাহ, না দেখলেও আলহামদুলিল্লাহ। এই ফাতা তানবিন যুক্ত ওয়ার্ডের স্পেলিং রুল, ওই যে দেখলাম যে আলিফ যুক্ত হয়, আলিফ যুক্ত হয়, তবে আলিফ সবসময় যুক্ত হয় না। তার কিছু এখানে দেওয়া আছে, তা মারবুতা যদি থাকে, যেমন মাররাতান, এখানে যুক্ত হবে না। এটা শুধু মাথায় রাখলে হবে। আমরা ধীরে ধীরে যখন যাব, তখন ওই ক্লাসের ভিতরে দেখবেন, যখন এক্সাম্পল পড়বো তখন এগুলা দেখবেন, দিয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি উই আর নট দেয়ার টু টেক ইনটু অ্যাকাউন্ট বা টু টেক ইনটু মানে বোঝার জন্য এই মুহূর্তে আমরা অতটা রেডি না, বাট এটা থাকলো।
আপনারা যখন পরে যদি কখনো আবার স্লাইডে রিভিজিট করেন তখন এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের আজকে উই আর রানিং আউট অফ টাইম। আজকে লাস্ট হচ্ছে লাস্ট টপিক সাম প্রিপোজিশনস, আরবির কিছু প্রিপোজিশন। এটা আপনাদের মনে গেঁথে নেবেন। আরবিতে অল্প কিছু প্রিপোজিশন আছে, তার আহ, অল্প কিছু প্রিপোজিশনের 6টা প্রিপোজিশন আজকে ক্লাসের জন্য থাকলো। আমি পড়বো, আপনারা প্রথমে মনে মনে আমার সঙ্গে পড়বেন ইন্ডিভিজুয়ালি, কারণ সবাই একসাথে পড়লে তো সাউন্ড হবে। এগুলো ফ্রিকুয়েন্টলি ইউজড প্রিপোজিশনস। আলা মানে হচ্ছে ওয়ান, আলা না কিন্তু হামজা না, এটা আইন, হ্যাঁ। আলা, এখানে এই এটা হচ্ছে আলিফ মাকসুরা, মানে এটাও পরে পরে পড়বো আমরা। মাদ হবে এখানে আলা। আর আমাদের ক্লাসে স্যার যেটা বলতেন আমরা ওইভাবে প্র্যাকটিস করছি। আহ, যেখানে এক আলিফ মাদ করে পড়ার নিয়ম, আমরা যখন মুসাফ পড়ি বা পড়বো, ওই কনসেপ্টটা মানে ওই এক আলিফ আমরা যখন ক্লাসে পড়বো, তখন আসলে মাদটা ইচ্ছা করে একটু বড় করবো, হ্যাঁ, যাতে করে মাদ যে আছে এটা আমরা মানে আপনারা মনে রাখতে পারেন। ঠিক আছে? যেমন আলা বললে আসলে আলা নাকি আলা, মানে মাদ আছে কিনা বোঝা যায় না, কিন্তু যদি একটু লম্বা করে পড়েন আলা, তখন বোঝা যাবে যে এর আসলে মাদ আছে। তো আলা, আলা এটা হচ্ছে ওয়ান, উপরে। ইলা এটা কিন্তু হামজা, ইলা মানে টু, দিকে। ফি মাদ আছে, হ্যাঁ? মাদ আছে ফি, ফি মানে হচ্ছে ইন, বায়াদের ফি, বায়াদের বি, বি, বি এটা মাদ নাই, বি, বি মানে উইথ, সাথে। লাম যে লি, লি মানে ফর, জন্য। মিম নুন যে মিন, মিন মানে ফ্রম, হইতে, হ্যাঁ? তো আলা, ইলা, ফি, বিলিমিন, এইভাবে একটু ছন্দের মতো কয়েকবার পড়ে গেঁথে রাখবেন মনের ভিতরে। আলা ইলা ফি বিলিমিন, আলা ইলা ফি বিলিমিন, আলা ইলা ফি বিলিমিন, আলা ইলা ফি বিলিমিন। আলা মানে হচ্ছে ওয়ান, ইলা টু, দিকে, ফি ইন, বি উইথ, লি ফর, মিন ফ্রম। আলা ইলা ফি বিলিমিন, এটা আপনাদের আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ ফ্রাইডেতে, এর ভিতরে সময় পাবেন। এটা পড়ে মুখস্থ করবেন এবং লিখবেন, ইংলিশ বা বাংলা মিনিং সহ লিখবেন। দিস অল আর ফ্রিকুয়েন্টলি ইউজড প্রিপোজিশনস ইন অ্যারাবিক। পাবো আমরা এটা। সো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করবো, আর যদি কোশ্চেন থাকে তাহলে আমরা খুব দ্রুত অল্প সময়ে 2 মিনিটের ভিতরে আমরা শেষ করতে চাই ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কয়েক মিনিটে শেষ করব, আর যদি না থাকে তাহলে আজকে মতো আমরা এখানে ক্লোজ করব। জি না, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তো আজকের ক্লাসটা কেমন হলো আপনাদের? এটা কি কম্প্রিহেন্সিভ বোঝা গেল বা ইফেক্টিভ হলো কিনা? আলহামদুলিল্লাহ, সবকিছু স্পষ্ট বোঝা গেছে। যাক, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, রাত হয়ে গেছে, সো আমরা তাহলে আজকে ক্লোজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।